এই নাপিত সংবিধান বিশেষজ্ঞরা প্রত্যেক দিন গুম প্রতিরোধ আইন বাতিল করে দিচ্ছে, মানবাধিকার কমিশনের আইন বাতিল করে দিচ্ছে, জুলাই জাদুঘরের অধ্যাদেশ বাতিল করে দিচ্ছে, এনটিএমসিএল কে রেসপন্সিবল করা, লায়াবল করা, অ্যাকাউন্টেবল করবার আইন বাতিল করে দিচ্ছে, ব্যাংক রেগুলেশন অ্যাক্ট বাতিল করে দিচ্ছে, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাপয়েন্টমেন্ট, সচিবালয় রিলেটেড অধ্যাদেশ বাতিল করে দিচ্ছে। কারণ এই নতুন নাপিত ক্যাটাগরির যে সংবিধান বিশেষজ্ঞ আমরা পেয়েছি, তারা সিম্পলি ওই ডাক্তারের বইও পড়ে নাই, ছুরি কাস্তে চালাইতেও জানে না, এবং তারা দিন শেষে এই পেশায় থাকবে কিনা এটাও তারা নিশ্চিত না, কারণ যে কোনো সময় বিমান হেলিকপ্টার বাড়ির সামনে চলে আসতে পারে। তাহলে আমাদের জায়গা থেকে আমাদের বক্তব্য খুব পরিষ্কার। ওয়েস্টফিলিয়ান মডেলের যে স্টেট, আমরা বেলায়েত ভাইরা এইটা নিয়ে লম্বা তর্ক করেছি আমাদের ছাত্র জীবনে লন্ডনে, যে সেই 17th সেঞ্চুরিতে মডার্ন নেশন স্টেটের যে কাঠামো আসছে, যেই কাঠামোর উপকরণ হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্র গঠনের কাঠামো হচ্ছে জনগণ। মানে জনগণ ঠিক করে রাষ্ট্র হবে কিনা, জনগণ ঠিক করে রাষ্ট্র থাকবে কিনা, জনগণ ঠিক করে আমি যে রাষ্ট্রটা বানাইছি আমি এই রাষ্ট্রে থাকবো কিনা। চিন্তা করে দেখেন যে পাকিস্তান নামক রাষ্ট্রটা বানাইছে কারা? পূর্ব বাংলার মুসলমান এবং নিম্ন বর্ণের হিন্দুরা মিলে। পাকিস্তান আজকে যে রাষ্ট্র, এই রাষ্ট্র কিন্তু আজকের পাকিস্তানিরা বানায় নাই। লাহোর রেজলিউশন কোথায় হয়েছে? মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? এই ঢাকাতে হয়েছে, এই শাহবাগে। তাহলে পাকিস্তান রাষ্ট্রটা আমার এখানকার পূর্বপুরুষরা বানাইছে, 24 বছর বানানোর পরে কইছে আমি তোমার লগে থাকবো না। তাহলে পাকিস্তান রাষ্ট্রে তো একটা সংবিধান ছিল, সংবিধান দিয়ে কি মানা করা হয়েছিল যে না না আপনি একটা ইয়ে বানাইছেন, যেহেতু আপনি নাপিতের দোকানে আইছেন আর কোনো ডাক্তারের দোকানে যাইতে পারবেন না? এটা তো হয়নি। তাহলে দেখেন হিস্টোরিক্যালি কি হচ্ছে, আমার জনগণ ঠিক করেছে আমি একটা রাষ্ট্র বানাবো, একটা রাষ্ট্র প্রকল্প তৈরি করব। আমার জনগণই আবার সিদ্ধান্ত নিয়েছে যে আমি এই রাষ্ট্র প্রকল্পের সাথে থাকবো না, কারণ আমার আকাঙ্ক্ষার সাথে বেইমানি করা হয়েছে, আমার স্বপ্নের সাথে বেইমানি করা হয়েছে। তাহলে আসলে কে বড় এখানে? পাকিস্তান রাষ্ট্রটা বড় ছিল, পাকিস্তানের সংবিধানটা বড় ছিল, না আমরা উই দ্য পিপল আমরা আসলে বড় ছিলাম? জনগণ বড় ছিল। এবং এই জনগণ মিলেই 71-এ নতুন আরেকটা রাষ্ট্র বানাইছে। কেন? ওই যে স্বপ্ন পূরণ করবার জন্য। আপনারা যদি স্বাধীনতার ঘোষণাপত্র পড়েন, সেখানে দেখবেন পরিষ্কার করে বলে দেওয়া আছে যে কি কি কারণে আমরা নতুন রাষ্ট্র বানাচ্ছি। ওয়ারাজ যেহেতু এই 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 ওয়াদাগুলা খেলাফ হয়েছে, পাকিস্তান রাষ্ট্র আমাদের সাথে ওয়াদা পূরণ করে নাই, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দেয় নাই, গণতন্ত্র ধ্বংস করছে, সংবিধান দেয় নাই, সবকিছু মিলায় সেহেতু আমরা নতুন করে আরেকটা রাষ্ট্র প্রস্তাব করছি, সেই রাষ্ট্রের নাম হচ্ছে বাংলাদেশ। এরপর আবার রাষ্ট্র বানাইলেন, সেই রাষ্ট্রের বিরুদ্ধে কি লড়াই করতে হয়নি? প্রতিদিন লড়াই করতে হয়নি? 71-এর যুদ্ধ ফেরত তরুণ মুক্তিযোদ্ধারা যারা ছাত্রলীগের ছিলেন এক সময়, তারা নতুন করে রাজনৈতিক দল করতে হয়নি? 72-এ ছাত্রদের ভেঙে 2 ভাগ হয়ে যায় নাই? এই জাসদের নেতারা কারা? তরুণ মুক্তিযোদ্ধারা সবাই। এই মুক্তিযোদ্ধাদেরকে হাজারে হাজারে আবার রক্ষী বাহিনী দিয়ে শেখ মুজিব হত্যা করে নাই? করছে তো। তাহলে এই যে রাষ্ট্র প্রকল্পের আকাঙ্ক্ষা, এটা একটা চলমান আকাঙ্ক্ষা। 24-এ আসলে কি হয়েছে? 24-এর তরুণরা পিছনে ফিরে দেখেছে যে আমার স্বপ্নের সেই রাষ্ট্রটাকে আমি খুঁজে বেড়াচ্ছি, যেই রাষ্ট্রে আমাকে পরীক্ষা দিয়ে বলতে হয় আমার বাপ দাদা নানা কেউ মুক্তিযুদ্ধের সময় চকিদার পর্যন্ত ছিল কিনা, অস্ত্রটা ধুইয়া দিছে মুইসা দিছে, ওই বাড়িতে আমার বাড়িতে ছিল, আমার নানা বাড়ি ছিল, এতটুকু কানেকশন হলে একটা চোদা বের করে ফেলা যাইব। এটা খুঁজতে হয় কেন তাকে? এই কোটার যে সাম্রাজ্য। এবং ঠিক একইভাবে দেখেন কত দুর্ভাগ্য বর্তমান সরকারের, তাদেরকে আবার কোটার আশ্রয় নিতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দখল করবার সময়। কিভাবে দেখেন কোটা না মেধা, আবার এই বঙ্গ জাতির সোনার বাংলায় বিএনপির লোকজন আবার কোটায় ফিরে আসছে। তো কিভাবে দেখেন এই যে আবার রাষ্ট্র প্রকল্পের আকাঙ্ক্ষা কিভাবে তৈরি হবে? কারণ এই আমাদের এলিট জনবিচ্ছিন্ন নাপিত বিশেষজ্ঞরা যারা আছেন, তারা যখন নতুন করে আমাদেরকে সংবিধান খাওয়াবে, সংবিধান খাওয়ায়া ওই নেপোকিটসদের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা পুরো দেশ দখল করে ফেলবে।
এবং দেখেন বিরোধী দলের নেতা গতকালকে ব্রিফিং করে বলেছে যে সংবিধানের অধ্যাদেশ বিষয়ক যে বিশেষ কমিটি আছে সেই কমিটিতে সরকারি দলের এমপিরা ওনারা একমত হয়েছেন যে জুলাই স্মৃতি জাদুঘরের ফ্রেম যেটা আছে এভাবেই পাশ হবে। তারা সবাই একমত হয়েছে। একমত হওয়ার পরে বিল উত্থাপিত হয়েছে। উত্থাপিত বিলে কখনো সরকারি দলের সদস্যরা ভেটো দেয় না, সংশোধনী দেয় না, কারণ ওটা ড্রাফট স্টেজে সংশোধন হয়ে আসছে। সেইখানে তারা সাম আনিসুর রহমান নামে এক বিএনপির এমপিরে দিয়া প্রস্তাব দেওয়ায় 3-4টা সংশোধনী করে ফেলছে। মানে সংসদের আবার দেখবেন যখন এটা বিরোধী দলকে দমানোর প্রশ্ন আসে তখন সবাই স্পিকার সাহেব থেকে শুরু করে চিফ হুইপ সবাই বলে না সংসদের কাস্টম আছে, সংসদের এটিকেট আছে, সংসদের এই কনভেনশন আছে, সংসদের এই রুলস অফ বিজনেসের বাইরে আমরা যেতে পারি না। এই সব বোগাস নাপিত বিশেষজ্ঞরা তখন সংবিধান বুঝাবে। আবার যখন তাদের প্রয়োজন হবে নিজের দল দিয়ে মুলতবি প্রস্তাব করাবে, নিজের দল দিয়া সংশোধন প্রস্তাব করাবে, নিজের দলের লোকদেরকে দিয়া যেটার বিষয়ে সবাই একমত হয়েছে পক্ষে বিপক্ষে সবাই মিলে আবার সেই ওয়াদা ভঙ্গ করবে। এই যে নাপিত যখন ডাক্তার হয়, বাংলাদেশের বগাস পলাতক রাজনীতিবিদরা যখন সংবিধান বিশেষজ্ঞ হয়, তখন যে সংকট তৈরি হয় সোনার বাংলাতে এখন সেই সংকট চলছে। এখন আমাদের জায়গাটা কোথায়? আমাদের লড়াইয়ের জায়গাটা হচ্ছে একই লড়াই, যেই লড়াইতে মীর জাফরের বিরুদ্ধে এই দেশের বাংলাদেশের মানুষরা, এই জমিনের মানুষরা লড়াই করেছিল, যেই লড়াইতে 190 বছরে ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের মানুষরা লড়াই করেছে, যোগেন মন্ডল থেকে শুরু করে হাবিলদার রজব আলী খান, তিতুমির, শরীয়তুল্লাহ, এই সব মানুষগুলো মিলে, নবাব সলিমুল্লাহ থেকে শুরু করে লাহোর রেজলিউশনে যারা কাজ করেছেন, মুসলিম লীগ প্রতিষ্ঠা, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, এই মুক্তির লড়াইয়ে কখনো কোনো দাড়ি পড়ে না। মুক্তির লড়াইটা হচ্ছে কমা, এটার একটা অধ্যায় আছে। অতএব আমরা পরিষ্কার করে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে 24-এর গণ অভ্যুত্থানটা এখনো শেষ হয়নি। এই গণ অভ্যুত্থানটা মাঝামাঝি গিয়ে সিজফায়ারের মতো অবস্থায় আছে। যুদ্ধবিরতি হয় না, দেখছেন না ইরানে যুদ্ধবিরতি হয়েছে, 24-এর গণ অভ্যুত্থানটা শেষ হয় নাই। 24-এর গণ অভ্যুত্থানে এখন যুদ্ধবিরতি চলছে এবং কোন পক্ষের বিরুদ্ধে পরের লড়াই তৈরি হবে সেটার উপর ডিপেন্ড করবে বাংলাদেশের সংসদে বসে থাকা এই ডজন ডজন নাপিতরা সত্যি দেশটাকে ডাক্তারের কাছে তুলে দেবে না নিজেরাই নাপিতগিরি করে সার্জারি কন্টিনিউ করবে। এর উপর ডিপেন্ড করবে যে আগামী দিনে সেই মুক্তির লড়াইতে লাল সবুজের পতাকার বিপরীতে আমরা কাকে বেছে নেব। এই লড়াই খুব পরিষ্কার। এই জন্য আজকে আমরা আহ্বান করছি বিএনপি দলীয় নেতা এবং সরকারকে যে আপনারা বন্ধুপ্রতিম গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি বলে আপনাদেরকে জানতাম, কিন্তু প্রত্যেক দিন আপনাদের আচরণে আপনাদেরকে আমরা চিনতে এখন পাচ্ছি না। আপনাদের আচরণ, আপনাদের কথা, আপনাদের 2030 সালের ভিশন, আপনাদের 31 দফা, আপনাদের নির্বাচন